প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের ইংরেজি শিক্ষক সুবীর কুমার ঘোষ আর তোমাদের প্রত্যেককে আমার এডুকেশনাল অনলাইন ইউটিউব চ্যানেল এডু হেল্প ফ্রম এসকেজিতে স্বাগত। আমরা আগের দিন দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা একটি প্রোজ স্ট্রং রুটস তার প্রথম পর্বটি নিয়ে আলোচনা করেছি। আজ তারই দ্বিতীয় পর্ব বা শেষাংশটি আমরা চিত্রসহ সহজ বাংলাতে আলোচনা করতে চলেছি। তাই তোমাদের যদি দ্বিতীয় পর্বটি বা শেষাংশটি দেখে নিতে হয়, অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকো। ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আরও একবার আমার এডুকেশনাল অনলাইন ইউটিউব চ্যানেল এডু হেল্প ফ্রম এসকেজিতে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের আলোচ্য বিষয়টি। আমরা আজ ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস নামক শীর্ষক গল্পটির পার্ট 2 বা দ্বিতীয় পর্বটি চিত্রসহ সহজ বাংলায় বুঝে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা প্রথম পর্বটি মিস করেছো তাদের জন্য বলি, উপরে যে আই বাটনটি দেখতে পাচ্ছ, তোমরা ওই উপরের আই বাটনটিতে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিতে পারো, অথবা নিচের ডেসক্রিপশন বক্সেও আমি প্রথম পর্বটির লিংক দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকেও প্রথম পর্বটি দেখে নিতে পারো। এখন দ্বিতীয় পর্ব বা গল্পের শেষাংশটিতে যাওয়ার আগে থাকছে প্রথম পর্ব বা পার্ট 1-এর আলোচ্য বিষয়টির একটি ছোট্ট ঝলক বা একটি কুইক রিক্যাপ, যাতে করে সম্পূর্ণ গল্পটিকে তোমরা আরও একবার মনে করে নিতে পারো। পার্ট 1-এ আমরা জেনেছিলাম ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম কিন্তু জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড়ুর একটি অখ্যাত দ্বীপ শহর রামেশ্বরমের একটি অত্যন্ত সাধারণ দরিদ্র তামিল পরিবারে। তার পিতা জৈনুল আবদিনের তেমন প্রথাগত শিক্ষা না থাকলেও তিনি একজন অত্যন্ত জ্ঞানী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার মা আশিয়াম্মা ও তার পিতা দুজনে আদর্শ দম্পতি রূপে সুপরিচিত ছিলেন ওই এলাকাতে। বেড়ে ওঠার জন্য বস্তুগত সমস্ত উপাদান অর্থাৎ পোশাক, ওষুধ, খাদ্য যা কিছু আশু প্রয়োজন সেগুলি এবং পরিবারের স্নেহ ভালোবাসার মধ্য দিয়ে এপিজে আব্দুল কালাম যে একটি সুরক্ষিত শৈশবকাল তার পরিবার থেকে উপহার পেয়েছিলেন তা আমরা জেনেছি। এবং তাদের এলাকারই একটি পুরানো মসজিদে তিনি তার পিতার সাথে সান্ধ্যকালীন নামাজ পড়তে যেতেন এবং তার পিতার কাছ থেকেই যে তার আধ্যাত্মিক শিক্ষা লাভের হাতখড়ি সে বিষয়েও আমরা জানতে পেরেছি। জেনেছি আব্দুল কালামের পিতার পড়ে দেওয়া মন্ত্রপুত জলের উপর সাধারণ জনগণের আস্থার কথা। জেনেছি রামেশ্বরমের শিব মন্দিরের প্রধান পুরোহিত পাকসি লক্ষ্মণ শাস্ত্রীর সাথে তার পিতার ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা। এবং এপিজে আব্দুল কালাম তার পিতার কাছে নামাজ পড়া বা প্রার্থনার যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে তিনি কত সহজেই বুঝিয়ে দেন যে প্রার্থনা বা নামাজ আসলে মানব আত্মার সাথে সৃষ্টিকর্তার একটি যোগসূত্র স্থাপনের কাজ করে থাকে। এই সকল বিষয়গুলি কিন্তু আমরা প্রথম পর্বে জেনে গেছি বা জানতে পেরে গেছি। এখন আমরা পার্ট 2 বা শেষাংশটি নিয়ে আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার আগে সংক্ষেপে এটুকুই বলবো যে দ্বিতীয় পর্বটিতে আমরা মূলত ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনে আধ্যাত্মিকতা বিকাশের দিকটি, যার শিক্ষা কিনা তিনি তার পিতার কাছ থেকেই পেয়েছিলেন, সেই বিষয়ে জানতে চলেছি। আপাত দৃষ্টিতে বিষয়গুলিকে একটু জটিল বলে মনে হতে পারে, তবে আমি সম্পূর্ণরূপে চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বিষয়টি বুঝিয়ে দিতে। তোমরা শুধু আলোচনাটি একটু মন দিয়ে শুনবে। তাহলে চলো শুরু করা যাক। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। অর্থাৎ আমার পিতা মানে এপিজে আব্দুল কালামের পিতা জৈনুল আবদিন কুড কনভে জ্ঞাপন করতে পারতেন, জানাতে পারতেন, বোঝাতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস জটিল আধ্যাত্মিক ধারণাগুলিকে ইন এ ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। অর্থাৎ অত্যন্ত সহজ সরল, ডাউন টু আর্থ মিনস আম জনতার মতো করে তামিল ভাষাতে
আম জনতার মতো করে সহজ সরলভাবে তামিল ভাষাতে জটিল আধ্যাত্মিক বিষয়গুলিকে সহজভাবে ব্যক্ত করতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, একদা তার পিতা এপিজে আব্দুল কালামকে বলেছিলেন, ইন ইস ওন টাইম, তার নিজের সময়ে, ইন ইস ওন প্লেস, তার নিজের জায়গাতে, ইন হোয়াট হি রিয়ালি ইজ, তিনি প্রকৃতপক্ষে যা, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, যে স্তরে যে জায়গায় তিনি পৌঁছেছেন, গুড অর ব্যাড, ভালোই হোক মন্দই হোক, এভরি হিউম্যান বিইং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। কি বলতে চাইলেন এই লাইনে? আমরা তাহলে একটু ছোট ছোট করে পড়ি এবং বুঝে নিই। এভরি হিউম্যান বিইং, প্রত্যেকটি মানুষই, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, একটি নির্দিষ্ট উপাদান। কোথাকার নির্দিষ্ট উপাদান? না, উইদিন দ্য হোল অব দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিইং। হোল মানে সমগ্র, ডিভাইন বিইং মানে হচ্ছে ঐশ্বরিক বিষয় বা বস্তুসমূহ, অর্থাৎ প্রত্যেকটি মানুষই নির্দিষ্ট উপাদান রূপে বিদ্যমান। ম্যানিফেস্ট মানে বিদ্যমান বা স্পষ্ট রূপে প্রতীয়মান। কোথায়? যে সমগ্র স্বর্গীয় বস্তুসমূহ আছে তার মধ্যে মানুষও একটি নির্দিষ্ট উপাদান রূপে কিন্তু বিদ্যমান বা স্পষ্ট রূপে প্রতীয়মান। তাই এই এত বড় একটা সেন্টেন্সে তিনি মূলত কি বোঝাতে চাইলেন? যে জীবনের যে স্তরে যে জায়গায় তিনি পৌঁছেছেন, ভালোই হোক বা মন্দই হোক, সেটা কিন্তু কিছুটা ঈশ্বর প্রদত্ত বা কিছুটা পূর্ব নির্ধারিত। এখানে এই প্রসঙ্গে তোমাদেরকে একটু মনে করিয়ে দিই, প্রত্যেকটি বস্তুর, প্রত্যেকটি প্রাণীর, প্রত্যেকটি মানুষের হ্যাজ এ স্পেসিফিক রোল টু প্লে ইন দ্য স্কিম অব দ্য ইউনিভার্স। অর্থাৎ এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালীতে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি বস্তুরই একটি নির্দিষ্ট জায়গা আছে, একটা নির্দিষ্ট রোল আছে পারফর্ম করার জন্য। তারপরের লাইনে কি বলছেন? না, সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস। তাই জীবনে যদি দুঃখ কষ্ট আসে, যন্ত্রণা আসে, সমস্যা আসে, কেন ভীত হবে, কেন ভয় পাবে? হোয়েন ট্রাবলস কাম, যখন সমস্যা আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিংস। তোমার এই দুঃখ কষ্ট যন্ত্রণার মূলে কি আছে, তার পিছনের কারণটা, তার প্রাসঙ্গিকতা, তার যৌক্তিকতাটাকে বিশ্লেষণ করো, সেটাকে ভেবে দেখো, সেটাকে বোঝার চেষ্টা করো। যন্ত্রণা বা কষ্টটা যেটা এসছে শুধুই কি তোমাকে পীড়ন দেওয়ার জন্য? অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ আমাদের মধ্যে যদি প্রতিকূলতা বা দুরবস্থা দেখা দেয়, সেটা আমাদের কাছে কি করে দেয় না, একটা অপরচুনিটিস, একটা সুযোগ তৈরি করে দেয় ফর ইন্ট্রোস্পেকশন, মানে আত্মসমীক্ষা, নিজেকে বিশ্লেষণ করার একটা সুযোগ তৈরি করে দেয়। নিজের চিন্তাভাবনা, নিজের অনুভূতি, নিজের আচরণকে নতুনভাবে সমীক্ষা করার, নতুনভাবে বিশ্লেষণ করার একটা সুযোগ করে দেয়। কেন আমার এই দুরবস্থা, কেন আমার এই প্রতিকূলতা? এই দুরবস্থা বা প্রতিকূলতা কি কেবল আমাদেরকে কষ্টই দেয়, আমাদের কি শুধুই সমস্যায় ফেলে? না, জীবনের ঘাত প্রতিঘাত মানুষকে আরও পোক্ত করে তোলে এবং তাকে আরও বাস্তবমুখী করে তোলে। এই প্রসঙ্গেই এপিজে আব্দুল কালামের একটি অত্যন্ত উল্লেখযোগ্য উদ্ধৃতি আমি তুলে ধরছি। ইফ ইউ ওয়ান্ট টু শাইন লাইক এ সান, তুমি যদি সূর্যের মতো দীপ্তমান হতে চাও, উজ্জ্বলভাবে বিকরিত হতে চাও, ফার্স্ট বার্ন লাইক এ সান, প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে, দগ্ধ হতে হবে, তাহলেই তুমি একজন পোক্ত মানুষ রূপে জীবনে দাঁড়াতে পারবে। যখন এপিজে আব্দুল কালামের পিতা বললেন যে আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো আসতে পারে, সেগুলিকে ভয় না পেয়ে বরং আমাদের আত্মসমীক্ষা, আত্মবিশ্লেষণ করা উচিত, ঠিক এই কথাটাই এক প্রকার লুফে নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন এপিজে আব্দুল কালাম তার পিতার কাছে।
Why don't you say this to the people who come to you for help and advice? তাহলে পিতা, আপনি কেন এই কথাটাই ওই লোকজনদের বলেন না হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা আপনার কাছে সাহায্যের জন্য আপনার কাছে উপদেশ নিতে আসে, এই কথাটাই তো তাদেরকে বলতে পারেন। আই আস্কড মাই ফাদার, এপিজে আব্দুল কালাম তার পিতাকে জিজ্ঞেস করলেন। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, এতে করে তার পিতা তার যে হাত এপিজে আব্দুল কালামের কাঁধের উপর রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেট ইন্টু মাই আইস, এবং একেবারে সোজাসুজি এপিজে আব্দুল কালামের চোখের দিকে তাকালেন। কেন? ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, এবং বেশ কিছু সময় তিনি কোনো উত্তরই দিলেন না। অ্যাজ ইফ, যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যেন এপিজে আব্দুল কালামের পিতা কোথাও জাজ করছিলেন, বোঝার চেষ্টা করছিলেন মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। এপিজে আব্দুল কালাম কি তার কথাগুলো, তার মুখনিসৃত শব্দগুলো কম্প্রিহেন্ড করতে পারবেন, বুঝতে পারবেন? এইটা যেন কোথাও তার বাবা বুঝে নেওয়ার চেষ্টা করছিলেন। দেন হি অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপর তিনি একটি নিচু গম্ভীর গলায় একটা উত্তর দিলেন। যে উত্তর শুনে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, অর্থাৎ তার পিতার উত্তর এপিজে আব্দুল কালামের মধ্যে একটা অদ্ভুত রকমের এনার্জি, একটা উৎসাহ এনে দিল, একটা উদ্দীপনা এনে দিল। তার পিতা কি বললেন? whenever human beings find themselves alone, যখন কোনো ব্যক্তি, কোনো মানুষ তার নিজেকে একাকী মনে হয়, অ্যালোন, নিঃসঙ্গ মনে হয়, অ্যাজ দ্য ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রতিক্রিয়াই থাকে তার, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খোঁজে। মানুষ কিন্তু সংঘবদ্ধ জীব। ইতিহাস ঘাটলেই দেখা যায় মানুষ একসঙ্গে জোটবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে। তুমি নিজেও যখন একা থাকবে তখন কিন্তু তোমার সঙ্গ, অন্য মানুষের সঙ্গ পেতে ইচ্ছা হবে। তাই এটা একটা অত্যন্ত স্বাভাবিক রিয়াকশন, প্রতিক্রিয়া মানুষের। মানুষ একা থাকতে পারে না, সঙ্গ খোঁজে, সঙ্গ চায়। আরও কি বললেন? whenever they are in trouble, যখন তারা সমস্যায় পড়ে, মানুষ যখন সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা এমন কাউকে চায় যে কিনা তাকে সাহায্য করবে ওই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। whenever they reach an impasse, যখন কোনো মানুষ কোনো কানাগলি, বদ্ধ গলিতে আটকে যায়, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট, তারা চায় এমন কেউ থাকুক যে তাদের পথ দেখাবে বেরিয়ে আসার জন্য। Every recurrent anguish, longing and desire find its own special helper. আরও বললেন যে এরকম বারবার পুনরায় সংগঠনশীল, রিকারেন্ট মিনস বারবার পুনরায় সংগঠনশীল সমস্ত অ্যাঙ্গুইশ, যে উদ্বেগ, লঙ্কিং, আকাঙ্ক্ষা, ডিজায়ার, আশা, ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার, আমাদের মনে যে বারবার বা পুনরায় সংগঠিত সমস্ত উদ্বেগ, আকাঙ্ক্ষা, আশা, প্রত্যেকেই তার নিজস্ব নির্দিষ্ট সাহায্যকারীকে খুঁজে নিতে চায়। তাহলে মানুষ একা থাকতে পারে না, মানুষ সঙ্গবদ্ধ জীব। মানুষ যখনই কোনো বিপদে পড়ে সে কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অপর আরেকজনকে খোঁজে। এই কথাগুলি এখানে বললেন। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, তাই যে সমস্ত লোকজন দুর্দশাগ্রস্তভাবে আমার কাছে আসতো, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রফিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমি কিছুই করতাম না, কেবল একটি মাধ্যম হিসেবে কাজ করতাম। গো বিটুইন মিনস মাধ্যম হিসেবে কাজ করতাম। ইন দেয়ার এফোর্ট, তাদের যে প্রচেষ্টা, টু প্রফিশিয়েট মানে তুষ্ট করা, ডেমনিক ফোর্সেস, তারা যে অশুভ শক্তিকে তুষ্ট করার যে প্রচেষ্টা তারা করত, তারই একটা মাধ্যম হিসাবে আমি কাজ করতাম। উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, আমার যে প্রার্থনা, আমার যে নিবেদন, তার মধ্য দিয়ে একটি মাধ্যম রূপে কাজ করতাম। না তাদের যে প্রচেষ্টা ওই
অশুভ শক্তিকে তুষ্ট করার। একই সঙ্গে তিনি বললেন, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা কিন্তু মোটেই একটা সঠিক পদক্ষেপ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড। তার এই পদক্ষেপটাও ফলো করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. আবারও লম্বা একটা সেন্টেন্স, এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরই এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয়। আমরা ছোট ছোট করে ভালোভাবে বুঝে নিই তাহলে। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন, একজনকে অবশ্যই বুঝতে হবে পার্থক্যটার, বিটুইন কিসের মধ্যে পার্থক্য, না এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি। এটাকে আগে বোঝো। ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি মানে কি? ফিয়ার রিডেন মিন্স ভয় তাড়িত, ভিশন মিন্স দৃষ্টিভঙ্গি বা জীবন দর্শন। তাহলে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি মানে কি দাঁড়াচ্ছে? না অজানা আশঙ্কার ভয়ে আগে থেকেই ডেস্টিনি বা ভাগ্যের কাছে আত্মসমর্পণ করে বসে থাকা। অর্থাৎ আমার রেজাল্ট কেমন হবে, আমি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো কি না, এইসব ভেবে নিয়ে আগে থেকেই মাদুলি, তাবিজ, আংটি বিভিন্ন রকম সব ধারণ করে নেওয়া। তা এইটা যেমন একটা দৃষ্টিভঙ্গি, আর একটা দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করলেন। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আর একটা দৃষ্টিভঙ্গি কি না, দ্য ভিশন, এমন একটা দৃষ্টিভঙ্গি, এমন একটা জীবন দর্শন, দ্যাট এনাবলস আস, যেটা আমাদেরকে সক্ষম করবে, আমাদেরকে সমর্থ করবে, টু সিক, খুঁজতে, দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, এনিমি মানে শত্রু, আর ফুলফিলমেন্ট মানে কি না সম্পূর্ণতা বা পরিপূর্ণতা। তাহলে এনিমি অফ ফুলফিলমেন্ট মানে হচ্ছে আমাদের মধ্যেই থাকা আমাদের সফলতা বা পরিপূর্ণতার যে শত্রু। তাহলে এমন একটা জীবন দর্শন থাকবে অপরপক্ষে, যেটা আমাদেরকে সক্ষম করবে খুঁজতে আমাদের মধ্যে যে শত্রু লুকিয়ে থাকে, যে কিনা আমাদেরকে সফল হতে দেয় না, আমাদেরকে পরিপূর্ণ হতে দেয় না, সেইটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাকে জব্দ করতে হবে, তাকে পরাস্ত করে এগিয়ে যেতে হবে। তাহলে দুটো জীবন দর্শন। তাও আর একবার সহজ করে বলে দিই, না একজনকে অবশ্যই বুঝতে হবে দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে যে পার্থক্য। একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে ফিয়ার রিডেন ভিশন, ভাগ্যে আমার কি আছে আগে থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে বসে থাকা, আগে থেকেই তাবিজ, কবজ, মাদুলি, আংটি এইসব নিয়ে বসে থাকা। আর একটা দৃষ্টিভঙ্গি, না আমি সফল হতে যে পারছি না, আমার মধ্যে যে পরিপূর্ণতা আসতে পারছে না, কেন আসতে পারছে না, এবং যে সফলতার পিছনে যে শত্রুটি আমার ভিতরেই লুকিয়ে আছে তাকে খুঁজে বের করে তাকে পরাস্ত করে এগিয়ে যাওয়া। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি বলতে চাইলেন এখানে দুটি ভিশন বা দৃষ্টিভঙ্গিকে নিয়ে। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. আমার মনে আছে ভোরের পূর্বেই 4টার সময় নামাজ পড়ে আমার বাবা দিন শুরু করতেন। আফটার দ্য নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। এরপর তিনি হেঁটেই যেতেন তাদের যে একটা ছোট্ট নারকেল বাগান ছিল সেই বাগানে। অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, তাদের বাড়ি থেকে তার দূরত্ব কত ছিল? প্রায় 4 মাইল, যেটা কিমিতে কনভার্ট করলে কেমন দাঁড়াবে? মোটামুটি ওই 6.5 কিলোমিটার, 6.5 কিলোমিটার মতো রাস্তা তিনি কিনা পায়ে হেঁটেই যেতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। এবং দেখা যেত তিনি যখন ফিরতেন প্রায় 1 ডজন বা 12টা নারকেল একসঙ্গে বেঁধে তার কাঁধে ঝুলিয়ে তিনি বাড়ি ফিরতেন। অ্যান্ড অনলি দেন, এবং তারপরেই হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই তিনি তার প্রাতরাশ সম্পন্ন করতেন। দিস রিমেইন হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s।
অর্থাৎ তার ষাটোর্ধ্ব জীবনের শেষ দিক পর্যন্ত এটাই ছিল তার নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. অর্থাৎ তিনি কি বললেন, না তিনি সারা জীবন ধরে তার বিজ্ঞান ও প্রযুক্তির যে নিজস্ব জগৎ সেখানে তার বাবাকে কিন্তু তিনি অনুকরণ করার চেষ্টা করে গেছেন। অর্থাৎ তার বাবার বা পিতার আধ্যাত্মিক যে ধারণা বা জগৎ, আধ্যাত্মিক যে জগৎ, তার কি কোনো স্থান বা জায়গা আছে তার বিজ্ঞান বা প্রযুক্তির জগতের কাছে? এইটাই তিনি উপলব্ধি করার চেষ্টা করেছেন। আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড, আমি চেষ্টা করেছি এটা বুঝতে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার, যে মৌলিক সত্যটি আমার বাবা আমাকে বলে গেছিলেন সেইটাকে বোঝার প্রচেষ্টা আমি করে গেছি আমার এই বিজ্ঞান টেকনোলজির জগতে। কি ফান্ডামেন্টাল ট্রুথ তার বাবা তাকে বলে গেছিলেন? না, যা কিছু যা প্রতিনিয়ত হয়ে চলেছে সবটাই ঐশ্বরিক বিষয় এবং মানুষও কিন্তু একটি নির্দিষ্ট উপাদান এই সমগ্র ঐশ্বরিক বিষয়সমূহের মধ্যে। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং তার মনে এই বিশ্বাস জন্মেছে যে দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার, না একটি সত্যি স্বর্গীয় বা ঐশ্বরিক ক্ষমতা বিদ্যমান, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ, যেটা কিনা কোনো ব্যক্তিকে উত্তোলিত করতে পারে ফ্রম কনফিউশন, মিজারি, মেলানকোলি অ্যান্ড ফেইলিওর, যেটা কিনা কোনো ব্যক্তিকে তার দ্বিধা দ্বন্দ্ব, দুর্দশা, বিষাদ এবং ব্যর্থতা থেকে উত্তোলিত করতে পারে, সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং তাকে তার সত্যিকারের যে পথ সেই পথের দিশা দেখাতে পারে। অ্যান্ড ওয়ান্স an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা উনি বললেন, তোমরা এখন বেশ ছোট, তাই তোমাদের পক্ষে এই বাক্যটির ভাবনাটাকে উপলব্ধি করতে একটু অসুবিধা হতে পারে, তাও একটু ভেবে দেখবে আমি যেভাবে বলছি সেইভাবে। And once an individual severs his emotional and physical bond, এবং যখন একজন ব্যক্তি সেভার্স মানে ছিন্ন করে তার সমস্ত মানসিক এবং ফিজিক্যাল যে বন্ধন, শারীরিক বন্ধন যেগুলো জড়িত আমাদের এই বাস্তব জগতের সঙ্গে, সে তখন কি করে? হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, তখন সে স্বাধীনতা, আনন্দ এবং প্রশান্তির রাস্তার যাত্রী হয়ে পড়ে। কীরকম আরেকটু বুঝিয়ে বললে হয়, যে আমাদের সমস্ত খারাপ লাগা, মন্দ লাগা বা মন খারাপের কারণ কিন্তু ওই মানসিক বা শারীরিক যে বন্ধন। তো এইগুলোকেই যদি আমরা না ভাবি তাহলে নিশ্চয়ই আমাদের মন খারাপের জায়গা থাকবে না, খারাপ লাগা থাকবে না, আমরা কিন্তু তখন ওই স্বাধীনতার পথে, আনন্দের পথে, চিরশান্তির পথে যাত্রী হতে পারবো। তাহলে আমি আশা করছি ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনীমূলক ছোট গল্প স্ট্রং রুটস পাঠ্যাংশটি তোমরা সহজভাবেই বুঝতে পেরেছ, এবং তার জীবনের যে গল্প, অর্থাৎ একটি সাধারণ তামিল পরিবারে জন্মগ্রহণ করা থেকে শুরু করে জীবনের একটি অধ্যায়ে এমনকি খবরের কাগজ পর্যন্ত বিক্রি করা থেকে শুরু করে পরবর্তীতে একজন ভারত তথা বিশ্বের প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী হয়ে ওঠার যে গল্প, নিঃসন্দেহে আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তাই আমরা আজকের আলোচনাটি শেষ করব তারই একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক উদ্ধৃতি দিয়ে। স্বপ্ন নিয়ে তিনি কি শেখালেন জানো আমাদেরকে? ড্রিম ইজ নট দ্যাট হুইচ ইউ সি হোয়াইল স্লিপিং, স্বপ্ন সেটি নয় যেটি আমরা ঘুমের মধ্যে দেখি। ইট ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ, স্বপ্ন এমনই একটা জিনিস যেটি তোমাকে ঘুমাতে দেবে না।
অর্থাৎ স্বপ্ন পূরণের জন্য তুমি দিবারাত্র এক করে দেবে। তোমাদের যদি আজকের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে দেবে। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সরাসরি তার নোটিফিকেশান তোমরা তোমাদের মোবাইল, ডেস্কটপ বা ল্যাপটপে পেয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই থাকছে। প্রত্যেকে ভালো থেকো। বাই।